হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে একটা আপলোড করেছিলাম দ্বিঘাত সমীকরণ, সেখানে 1.2 কোষে দেখি 1.2 তার কমপ্লিট সমাধান তোমাদের আলোচনা করেছিলাম। আজকের ভিডিও তোমাদের কোষে দেখে 1.3 সেইগুলো সমাধান আলোচনা করবো। ওকে, তো আমরা সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তার প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করে দেখে নাও, তোমাদের বইয়ের টেক্সট বুকে দেখবে পেজ নাম্বার 13 নম্বর পেজ। ওকে, 13 নম্বর পেজে এটা আছে, কোষে দেখি 1.3। প্রথম অঙ্কটা দেখে নাও কি আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটির হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এখানে দুটো সংখ্যা ধরে নেব, একের দাগে তাহলে লিখি, ধরি সংখ্যা দুটি হলো x এবং y। ওকে, তাহলে প্রশ্ন অনুসারে কী বলে দিলাম, দুটি সংখ্যার অন্তর। তাহলে প্রথম বলতে পারি অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে, 3। দুটি সংখ্যার অন্তর হচ্ছে 3, যেখানে বলেছে দুটি সংখ্যার অন্তর হচ্ছে 3। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা y ইকুয়াল টু, দেখে নাও y ইকুয়াল টু ওয়াইটা যদি এদিকে সরে দিই x মাইনাস 3, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y, তাহলে x মাইনাস ওয়াই দুটি সংখ্যার অন্তর বলেছে কত, 3। তাহলে y ইকুয়াল টু x মাইনাস 3 এটা পেলাম। আবার বলেছে দেখে নাও যে দুটি তাদের বর্গের সমষ্টি, তাহলে বলতে পারি প্রশ্ন অনুসারে কি বলেছে, তাদের শেষ সংখ্যা দুটির বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গের সমষ্টি কত বলেছে, 117। তাহলে ওয়াইয়ের মানটা যেটা পেয়েছে বসিয়ে দেবো এখানে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 117। তাহলে এটাকে আমরা ভেঙে দিই, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এটা ভাঙলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস, ওকে, তার 2ab মানে হচ্ছে 3 2 6 6x। ওকে, 6x প্লাস 9, 3 3 9 ইকুয়াল টু 117। তাহলে এখানে কী হলো, এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab, 2a এ হচ্ছে x, b হচ্ছে 3, তার 3 2 6 6x মাইনাস b স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9 আসবে। তাহলে এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার কত যে দেখে নাও, তাহলে বা 2x স্কোয়ার, দেখে নাও x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 6x, ওকে, মাইনাস 6x প্লাস 9, এখানে কত হচ্ছে দেখে নাও, আমি বলতে পারি কি এখান থেকে প্লাস 9, আর এখানে বলতে পারি কি মাইনাস 117, এটা ইকুয়াল টু 0। এটাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে বা বলতে পারি তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x, তাহলে 117 থেকে যদি 9 বাদ দিই 1179, তাহলে 9তে কয় দাও 17, 9তে 8 দাও 17, ওকে 8, তাহলে 1 চলে গেছে 0 1, তাহলে 108 সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে 117 হবে। তাহলে এখান থেকে আমি করব 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। ওকে, এটা পাচ্ছি। তাহলে একটা কাজ করছি, এখান থেকে যদি আমি 2 কমন নিই, প্রত্যেকটার মধ্যে 2 আছে, তা 2 কমন নিচ্ছি, তাহলে বা 2 যদি কমন নিয়ে নিই x স্কোয়ার মাইনাস 3x, ওকে, মাইনাস এখানে কত হচ্ছে দেখে নাও, যদি 2 5 2 10 4 2 8 54, ওকে, তাহলে হচ্ছে 108 হবে এটা। তাহলে এখানে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে হবে বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখানে 54 আছে, তাহলে আমরা কী করে এটা ভাঙবো, এমন ভাঙবো মিডল টার্ম ফ্যাক্টর করবো যাতে এখানে 3 চলে আসে, তাহলে 6 9 54। তো আমরা এটা বলতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x, ওকে, মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 9, এখান থেকে প্লাস 6 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে বা এখানে তাহলে বা x মাইনাস 9 ইকুয়াল টু x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী বলে দেখে নাও, দুটি ধনাত্মক সংখ্যা, তাহলে x এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে বলতে পারি x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু 9, এবং এখান থেকে বলতে পারি x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 6।
তাহলে এইটা কখনো হবে না, যেহেতু এক্স ধনাত্মক সংখ্যা তাহলে এক্সের মান 9 হবে। তাহলে এখানে লিখে দিতে হবে একটা কথা, অতএব এক্স ইকুয়াল টু 9, ব্যাকেট দিকে তো যেহেতু এক্স হলো ধনাত্মক সংখ্যা। ওকে, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম। তারপরে 1 নম্বর সমীকরণে যদি এক্সের মান বসিয়ে দিই তাহলে ওয়াই এর মানও পেয়ে যাবো। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, লিখে দেবে এখানে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, তাহলে y ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 9 মাইনাস 3, তাহলে এক্স এর মান আমি 9 বসালাম, তাহলে পাচ্ছি কত y ইকুয়াল টু 6। তাহলে দেখে নাও দুটি ধনাত্মক মান এসছে, তাহলে x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 6। তাহলে বলবে অতএব সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যা হলো 9 এবং 6। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। কি বলেছে দেখেন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। খুব সহজ কোশ্চেন দিয়েছে, দেখে নাও এটা আমরা কিভাবে করব। আমি একটা ত্রিভুজ আঁকছি এখানটায়, যাতে করে তুমি সহজে বুঝতে পেরে যাও। ওকে, তাহলে এই একটা ত্রিভুজ আছে বলেছে, ত্রিভুজটার কী বলেছে দেখেন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতা যা হবে তাহলে উচ্চতা হচ্ছে এক্স। ওকে, উচ্চতা হচ্ছে এক্স, তাহলে উচ্চতা যা হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ উচ্চতার দ্বিগুণ 2x অপেক্ষা 18 বেশি, 18 মিটার। তাহলে এইটা হচ্ছে কি আমার ভূমি, এটা কোশ্চেন বলেছে। তাহলে এখানে লিখে দেবো কি, ধরি ত্রিভুজটির উচ্চতা, তাহলে এখানে লিখবো 2 নম্বরটা কি লিখবো, ধরি ত্রিভুজটির উচ্চতা হচ্ছে x মিটার। ওকে, অতএব ত্রিভুজটির ভূমি হবে তাহলে কোশ্চেনে কি বলেছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ দ্বিগুণ x এর দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এত মিটার। ওকে, তাহলে এটা কি পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। তারপরের স্টেপটা কি বলে দেখে নাও, বলা যায় কি, ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্ন অনুসারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত বলেছে এখানে, 360, এটা বলে দিয়েছে কোশ্চেন। তাহলে বা হাফ ইন্টু ভূমিটা কত পেয়েছি আমরা, 2x প্লাস 18 ইন্টু উচ্চতা হচ্ছে x ইকুয়াল টু 360। তাহলে একটা কাজ করছি, এই দুইটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এখানে গুণ কাটাকুটি চলে দেখে নাও। তাহলে এই দুইটার সঙ্গে এখান থেকে এখান থেকে 2 আমি কমন নিই, তাহলে 1/2 ইন্টু 2 কমন নিলাম, তাহলে x প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360। তাহলে 2 কাটলো, তাহলে বা আমি যদি এক্স এর সঙ্গে গুণ করি এক্স স্কোয়ার, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360, এটা পেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। ওকে, আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360, তাহলে এটাকে তোমরা কীভাবে মিডল টার্ম ফ্যাক্টর করবে দেখো না, এটাকে তোমরা যদি 25, 24 আর 15 এই দুটো গুণ করে দেখবে 360 চলে আসবে। তো সবসময় তো তুমি এটা জানবে না, তাহলে এটা কী করে, যখনই খুব বড় চলে আসবে তখন সে তোমার সিধা আচার্য ফেলবে। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে এখন পর্যন্ত সিধা আচার্য আসেনি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। সিধা আচার্য ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ওকে, এই ফর্মুলা। তো এই ফর্মুলা প্রয়োগ করে তোমরা এখানে এটা এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তাহলে মাইনাস আছে, এই মানটা যদি বসিয়ে দাও দেখবে খুব সহজে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর না করেও এক্সের দুটো মান পেয়ে যাবে। তো এইটা ইউজ করতে পারো। তো এখানে আমি ফ্যাক্টর জানি, সেই জন্য আমি ফ্যাক্টর বসিয়ে দেবো। তোমরা নাহলে এই যেখানে ফ্যাক্টর করতে সমস্যা হবে সেখানে তুমি সিধা আচার্য প্রয়োগ করে দেবে। ওকে, তাহলে এখানটা আমরা বলতে পারি কি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস
15x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তাহলে x কমন নিলে কত হচ্ছে দেখে নাও, x প্লাস 24, এখান থেকে মাইনাস 15 যদি কমন নিয়ে নিই, x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে হবে তাহলে বা x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার দেখে নাও দূরত্ব কখনো নেগেটিভ আসতে পারে না, এটা আমরা জানি। তাহলে যেটা নেগেটিভ আছে সেটা বাদ। তাহলে এখান থেকে আমরা করতে পারি, তাহলে এটা মুছে দিচ্ছি দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি যেটা আমরা পাচ্ছি এখান থেকে, যে অতএব x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 24 এবং x মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 15। এবার দেখে নাও যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে লিখে দেবো, এটা লিখবে কি, যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না, তাই x ইকুয়াল টু 15, বা এখানে উচ্চতা কী চেয়েছে এখানে দেখানো, তার উচ্চতা কত, তাহলে অতএব তাই ত্রিভুজটির উচ্চতা, তাই ত্রিভুজের উচ্চতা হবে x ইকুয়াল টু 15 মিটার। ওকে, তাহলে বুঝতে পারলে দুটো মান আসছে, আমরা কেন নিলাম, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। ওকে, তার দূরত্ব পজিটিভ হবে সর্বদা। তাহলে পজিটিভ কোনটা আসছে, x ইকুয়াল টু 15, তাহলে এইটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা নট এটা তাহলে হতে পারে না, এটা নেগলেক্টেড। ওকে, এটা অগ্রাহ্য করিয়ে পাই। তাহলে x এর মান কত আসবে, 15 মিটার, অর্থাৎ উচ্চতা, এই ত্রিভুজটির উচ্চতা হবে 15 মিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। এই অঙ্কটা খুবই সহজ আছে। তাহলে এটা 3 নম্বর লিখি, এখানে ধরি, এখানে কি বলে দেখো না, অখণ্ড ধরি, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো x। ওকে, প্রশ্নানুসারে কি বলে দেখো না, প্রশ্নানুসারে এখানে কি বলে দেখে নাও, বলে যে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটি আমি x ধরেছি 5x ইকুয়াল টু কার সঙ্গে সমান হচ্ছে দেখে নাও, বলা হচ্ছে 5 গুণ তার বর্গের দ্বিগুণ, বর্গের x স্কোয়ার বর্গের দ্বিগুণ, তারপরে যে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে -3, বর্গের দ্বিগুণ করে যা হবে তার থেকে 3 কম, তার সঙ্গে সমান হবে। ওকে, 3 কম হলে সংখ্যাটি নির্ণয় করে, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন বলে দিয়েছে। তাহলে সংখ্যাটির 5 গুণ সেটা কার সঙ্গে সমান, সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা x এর মান বের করবো, তাহলে খুব সহজে বের করতে পারবো। তাহলে বা 2x স্কোয়ার, এটা এদিকে পাঠালে -5x -3 ইকুয়াল টু 0, তা 3 দুগুণে 6। ওকে, 3 দুগুণে 6, এখানে 5 আছে, তাহলে আমরা করতে পারি কি, তো 6 একে 6, তাহলে এইভাবে করতে পারি আমরা, 2x স্কোয়ার -6x প্লাস x -3 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে 2x কমন নিলাম, তাহলে কত হচ্ছে দেখুন, x -3, এখানে +1 কমন নিলাম, x -3 ইকুয়াল টু 0। তাহলে বা আমরা পাচ্ছি কি x -3, তারপর হচ্ছে কি 2x + 1 ইকুয়াল টু 0। এবার দেখুন এখানে সংখ্যাটিকে ধনাত্মক আর অখণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ হবে না, আর ধনাত্মক আছে, তার নিশ্চয়ই x এর মান নেগেটিভ আসবে, সেটা নেবো না। তাহলে এখান থেকে পাচ্ছি কি, তাহলে অতএব x -3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3 এইটা, এবং পরেরটা হচ্ছে কি 2x + 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -1/2 এইটা পাচ্ছি। তাহলে লিখে দেবে যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক এবং অখণ্ড, সুতরাং সংখ্যাটি হবে x ইকুয়াল টু 3। ওকে,
তাহলে সংখ্যাটি হবে x ইকুয়াল টু 3, এখানে মাইনাসটা হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার এটা হচ্ছে কত নম্বর অঙ্ক দেখে নাও, এই অঙ্কটা আমরা করলাম 3 নম্বর অঙ্কটা। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। ওকে, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ওকে, জিপ গাড়িতে যেতে তাতে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। ওকে, তাহলে খুবই সহজ আছে অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে আমরা লিখে 4 নম্বর অঙ্ক। তাহলে ধরি, তাহলে এখানে কার বেগ চেয়েছে দেখে নাও, এখানে বেগ চেয়েছে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে, মোটর গাড়ির বেগ। তা ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে কি x, এখানে কি বলেছে দেখো কিলোমিটার বলেছে, কিলোমিটার কিমি পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। ওকে, কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে কি মোটর গাড়ির গতিবেগ। তার জিপ গাড়ির গতিবেগটি কি বলেছে কি 5 মিনিট, এখানে বলছে কি 5 কিমি বেশি যায়। ওকে, ঘন্টায় 5 কিমি বেশি যায়, অর্থাৎ 5 কিমি বেশি। তাহলে অতএব জিপ গাড়ির বেগ, এটা কি আছে দেখে নাও, এটা হচ্ছে কি জিপ গাড়ির বেগ। অতএব জিপ গাড়ির বেগ হচ্ছে কত, সেটা বলা হচ্ছে কত x + 5 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে কারণ এটা 5 কিমি বেশি যায়, তাহলে 5 কিমি বেশি হবে ঘন্টায়। তাহলে এটা আমরা মোটর গাড়ির বেগ জিপ গাড়ির বেগ পেয়ে গেলাম। এবার মোটর গাড়িতে যেতে সময় কত লাগে 200 কিলোমিটারতে। তাহলে মোটর গাড়িতে আমরা নর্মাল মেন কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করছি, আমরা ফর্মুলা কি জানি, ভি বেগ ইকুয়াল টু সরণ বাই টাইম। দেখেন ভালো করে, এটা হচ্ছে মেন ফর্মুলা, বেগ ইকুয়াল টু সরণ বাই টাইম, বেগ ইকুয়াল টু সরণ বাই টাইম। ওকে, সরণ বাই টাইম, এটা হচ্ছে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানে এটা পড়া ছিল। এটা বেগ ইকুয়াল টু সরণ বাই টাইম। তা সময় ইকুয়াল টু সরণ বাই বেগ। তা সময় ইকুয়াল টু সরণ বাই বেগ বা গতিবেগ। এইটা তোমরা পাশে লিখে রাখতেও পারো। তাহলে এখান থেকে বলতে পারি অতএব মোটর গাড়ি করে 200 কিমি যেতে, মোটর গাড়ি করে 200 কিমি যেতে সময় লাগে, সেটা কত সময় লাগে দেখে নাও। তাহলে x বেগ আর 200 কিমি, তাহলে বলতে পারি কি সময় ইকুয়াল টু সরণ বাই বেগ। তো সরণ কত 200 কিমি, তাহলে 200 বাই বেগটা কত আছে দেখে নাও x, তাহলে এত সেকেন্ড, যেহেতু এখানে ঘন্টা বলছে এত ঘন্টা। ওকে, যেহেতু এটা ঘন্টায় আছে এত ঘন্টা। তাহলে মোটর গাড়ি করে 200 কিমি যেতে সময় লাগে 200 বাই x ঘন্টা, কারণ দেখে নাও সরণ আমি সময় লিখে দিয়েছি বারবার, এইটা একটু ভালো করে দেখে নেবে। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সময় ইকুয়াল টু সরণ বাই বেগ, তার সময় ইকুয়াল সরণ বাই বেগ। তাহলে মোটর গাড়ি করে যেতে সেও সময় লাগবে, তার টোটাল সরণ কত, সে কত কিলোমিটার যাবে 200 কিলোমিটার যাবে, কত বেগে x বেগে আমি ধরে নিচ্ছি, তাহলে 200 বাই x এত ঘন্টা। তাহলে আবার জিপ গাড়ি করে 200 কিমি যেতে সময় লাগে, তাহলে কত সময় লাগবে, তাহলে সরণ বাই বেগ, সরণ হচ্ছে 200 কিমি গেছে, কত বেগে গেছে কারণ গাড়ির বেগটা কত আছে, জিপ গাড়ির বেগ x + 5, তাহলে x + 5। ওকে, এত ঘন্টা। ওকে, তাহলে এখানে বলেছে দেখে নাও, এখানে বলেছে কি, এখানে বলা হয়েছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। অর্থাৎ মোটর গাড়িতে যেতে যা সময় লাগে জিপ গাড়িতে যেতে তাতে কি 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে কাতে বেশি সময় লাগছে, জিপ গাড়িতে, মোটর গাড়িতে। তাহলে আমি শর্ত অনুসারে বলতে পারি, তাহলে এখানে আমি যদি এটা লিখি, এটা মুছে দিচ্ছি একটু, তাহলে বলতে পারি আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে মোটর গাড়ির সময় সেটা কত হচ্ছে 200 বাই x, এটা হচ্ছে মোটর গাড়িতে সময় লাগে।
তার থেকে যদি আমি জিপ গাড়ি বাদ দিই 200/x + 5 = 2। ভালো করে মেলাম। বলছে মোটর গাড়িতে করে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে গেলে 2 ঘন্টা আরও কম সময় লাগছে। তাহলে মোটর গাড়িতে কত সময় বেশি লাগে? 2 ঘন্টা বেশি লাগে। তাহলে মোটর গাড়ির বেগ মাইনাস জিপ গাড়ির বেগ, মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময়, দুটো মাইনাস করলে কত পাবো? 2 ঘন্টা পাবো। সেটা বলে দিয়েছে। তাহলে আমরা সেটা গাণিতিক রূপ আকারে দেখিয়ে দিলাম। এবারে এইটাকে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে মেন কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। এইটা যে একটা কনসেপ্ট যে আমরা কী করে সময় বের করবো, বেগ আর সরণ যদি বা দূরত্ব যদি বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা বেগ নির্ণয় করলাম দুটো আলাদা করে। এবার এখানে বলছে মোটর গাড়িতে যেতে যা সময় লাগে জিপ গাড়ি করে গেলে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে মোটর গাড়ি বেগ থেকে জিপ গাড়ির বেগ যদি মাইনাস করি তাহলে কত পাবো আমরা? 2 ঘন্টা পাবো, কারণ মোটর গাড়িতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। ওকে, তাহলে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে সময়টা মাইনাস জিপ গাড়ির সময়টা যদি মাইনাস করে 2 ঘন্টা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে এবার সমাধান করলেই আমরা পেয়ে যাব, এক্স এর মান বের করলে আমরা মোটর গাড়ির বেগটা পেয়ে যাব। তাহলে বা এটাকে লসাগু করি, তাহলে বা নিচে হচ্ছে কি x × x + 5। ওকে, আর উপরে দেখেন 200 একটা কাজ করেছি, উপর থেকে আমরা আগে 200টা কমন নিয়ে নিই। তাহলে বা যদি 200 কমন নিয়ে নিই আমরা পাচ্ছি কি 1/x - 1/x + 5 এটা = 2। তাহলে বা 200, ওকে এখানে লসাগু করি x × x + 5, তাহলে x + 5 - x। ওকে, এখানে লসাগু করলে x চলে গেলে x + 5 - x + 5 x + চলে গেল শুধু x = 2। তাহলে এই x কাটবে। তাহলে বা আমরা বলতে পারি কি, যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে এখান থেকে বলতে পারছি কি 200 × 5 ডিভাইডেড বাই এখানে গুণ করছি আমি x² + 5x = 2। তাহলে দেখে নাও এই 2 যদি আমি কেটে দিই 2 কাটাকুটি যাবে এখানে। তাহলে বা আমি বলতে পারি কি 200 × 5/2 = x² + 5x। x² 5xটা এর সঙ্গে গুণ করে দিলাম, 2 দিয়ে কাটলাম 100, তাহলে 100, তাহলে 500, তাহলে 500 = x² + 5x। তাহলে বা x² + 5x - 500 = 0। তাহলে আমরা এটা সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে দেখে নাও এখানে সমীকরণটা পেলাম কি, যে x² + 5x - 500। তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙবো? এমন ভাঙবো যাতে আমার কী চলে আসবে, যে 500 চলে আসবে। ওকে, তাহলে দেখুন এটাকে যে আমরা মিডিয়াম ফ্যাক্টর করি 500 আছে, তাহলে 25 আর 20, 25 2 × 50, তাহলে তার সঙ্গে 0 25 আর 20 গুণ করলেই পেয়ে যাবে। তাহলে এটা আমরা ডাইরেক্ট মিডিয়াম ফ্যাক্টর করতে পারি খুব সহজেই। তাহলে বলতে পারি তাহলে বা x² তাহলে 25 + 25x - 20x - 500 = 0। ওকে, এটা তাহলে বা আমরা বলতে পারি কি x কমন নিলে x + 25 - 20 যদি কমন নিই x + 25 = 0। তাহলে বা এখান থেকে যদি তাহলে x + 25 × x - 20 = 0। তাহলে x তাহলে এখানে বলতে পারি x + 25 = 0। তাহলে বা x = -25 এটা পেলাম। আর এখান থেকে বলতে পারি কি x - 20 = 0। তাহলে বা x = 20। তাহলে এবারে দেখে নাও যে বেগ কখনো নেগেটিভ হবে না, বেগ সর্বদা পজিটিভ হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব মোটর গাড়ির বেগ সেটা কত হবে, x = 20 কিমি/ঘন্টা। ওকে, তাহলে 20 কিমি/ঘন্টা এটা হচ্ছে মোটর গাড়ির বেগ। যদি জিপ গাড়ির বেগ বের করতে সেটা কত, 5 এর সঙ্গে যোগ করলে 25 হয়ে যাবে। তাহলে এখানে নেগেটিভটা হবে না, কারণ এখানে নেগেটিভ আছে বলে সেটা আমরা নিচ্ছি না, যেহেতু বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা x = 20 কিমি/ঘন্টা নিলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। খুবই সহজ আছে, আমরা খুব সহজে এটা বের করতে পারবো। দেখুন কীভাবে নির্ণয় করব। তাহলে এখানে ক্ষেত্রফল আর পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখে দিই, ধরি তাহলে এটা কি বলে, কিসের এটা দিয়েছে, এটা বলছে কি আয়তকার ক্ষেত্রে জমির ক্ষেত্রফল। ওকে, ধরি আয়তকার
আয়তকার জমির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, এখানে কি বলে দেখলাম বর্গ মিটার, তাহলে এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। ওকে, ধরলাম এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এবং এখানে লিখতে পারো এবং প্রস্থ ইকুয়াল টু ওয়াই মিটার। প্রথমে কি বলেছে দেখে নাও, ক্ষেত্রফল বলেছে কি 2000 বর্গ মিটার, তাহলে অতএব এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 2000 বর্গ মিটার। তাহলে এখান থেকে বলতে পারি কি ওয়াই ইকুয়াল টু 2000 বাই এক্স। তাহলে এটা প্রস্থ পেয়ে গেলাম, তাহলে এটা আমি 1 নম্বর দিলাম, কারণ এখান থেকে আমি পরবর্তীকালে নির্ণয় করব। তাহলে এখানে পরিসীমা দেখে নাও, এখানে বলেছে কি আবার পরিসীমা হচ্ছে 180 মিটার। তাহলে বলতে পারি প্রশ্ন অনুসারে বলতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা, সেটা কত বলছে 180। ওকে, এটা বলেছে কি 180। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 2টা দিয়ে ভাগ করবো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2000 বাই এক্স ইকুয়াল টু 180 বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে 90। ওকে, 9 দুগুণে 18, 90 হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা লসও করবো, তাহলে বা এক্স হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2000। ওকে, ইকুয়াল টু এটা 90 হচ্ছে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90 এক্স। তাহলে বা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। ব্যাস, এটাকে এবার আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি তাহলে অ্যান্সার মিলে যাবে। তাহলে এখানে 90 আছে, 2000 আছে, তাহলে এটাকে কীভাবে মিডল টার্ম ফ্যাক্টর করবো, 2000কে এমনভাবে ভাঙবো যে তাদের যোগ বা বিয়োগ করলে 90 আসে। তার 40 আর 50, 40-50 গুণ করলে 2000, 40-50 যোগ করলে আমার 90 চলে আসবে। তাহলে এখান থেকে যদি করি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 50x, ওকে, মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000, 1 2 3 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 50 মাইনাস যদি মাইনাস 40 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে বা আমি এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 50 আর কি এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। ওকে, এই দুটো পেয়েছি। তাহলে এখান থেকে এক্সের দুটো মান পাবো, দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি অতএব এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 50 পেলাম। আবার এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 40, তাহলে এক্স ইকুয়াল টু 50ও পেলাম, এক্স ইকুয়াল টু 40ও পেলাম। তাহলে এর মধ্যে কোন মানটা নেবো, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেখবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি এক্সের মানটা বসায় 50, তাহলে 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 50 বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো দেখে নাও 2000 বাই হচ্ছে 50, তাহলে 0 0 কাটবে, 5 4 5 20, তাহলে 40, তাহলে ওয়াই ইকুয়াল টু 40 হবে। ওকে, ওয়াই ইকুয়াল টু 40। আর এখানে দেখুন একইভাবে যদি এখানে আমি 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু যদি 40 বসাই, ঠিক ওয়াই ইকুয়াল টু কত আসবে দেখেন, ওয়াই ইকুয়াল টু 2000 বাই 40, তাহলে 0 0 4 5 20 50। তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে অবশ্যই একটা যদি 50 হয় একটা 40 হবে, এটা অবশ্যই হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব দৈর্ঘ্যটা হয় বেশি নেবো, তাহলে এটাই নিয়ে নেবো। তাহলে অতএব এক্স ইকুয়াল দৈর্ঘ্য হচ্ছে কি আয়তকার জমি, যেহেতু আয়তকার বলেছে তাহলে এখানে বলতে পারি কি অতএব দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার এক্স এবং প্রস্থ ওয়াই ইকুয়াল টু 40 মিটার। তো এইভাবে আমরা নিয়ে নেব। ওকে, তাহলে এখানে কি বলবো, যেহেতু দৈর্ঘ্যটা বেশি হবে আয়তকার ক্ষেত্রফলের, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 50 নেব। তাহলে এক্স ইকুয়াল টু 50 হলে তাহলে ওয়াই ইকুয়াল টু 40 হবে। তাহলে অতএব আয়তকার ক্ষেত্রফলের যে দৈর্ঘ্য হচ্ছে কি 50 মিটার এবং প্রস্থ হচ্ছে কি 40 মিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে টোটাল তোমাদের প্রথম 5টা অঙ্ক করে দিলাম। এই 5টা অঙ্ক তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও বাদ বাকি যে 4টে অঙ্ক বাকি আছে সেই 4টে অঙ্ক করে দেবো। ওকে, আর তোমরা যদি নতুন থাকো এখনও পর্যন্ত যদি সায়েন্স বিড়া চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর অঙ্কগুলো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।